দীর্ঘ সময়ের সংগ্রামে মানে ফ্যাসিবাদী শাসনের অবসরের পর ছাত্র রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের দাবিটি উঠেছিল, ছাত্রদল তা কতটুকু ধারণ করতে পেরেছে? আপনি ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখবেন, ধরেন মানে আমার ফাদারের গাড়ি আছে। আমরা হয়তোবা ছোটবেলা থেকে গাড়িতে চড়ে বড় হইছি। কিন্তু আমি যখন থেকে ছাত্র রাজনীতি, তখন থেকে আমার মনে হয় যে আমি নিজে এই গাড়িটা এভয়েড করি। কারণ কি? আমি যদি গাড়িতে চড়ি তাহলে মনে করবে যে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমি মনে হয় গাড়ির মালিক হয়ে গেছি। কিন্তু যারা আমাদের সম্বন্ধে জানে যে সেই জায়গায় কিন্তু আমরা নিজেরা রিক্সাতে চড়ে যাই এখন, যেকোনো জায়গায়। এবং আমাদের ওইখানে একদম নিষেধাজ্ঞা দেওয়া আছে, কোনো জায়গায় মোটরসাইকেল শোডাউন দেওয়া যাবে না। কোনো জায়গায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। জোরে গান বাজানো যাবে না। জোরে কোনো কিছু আমাদের যাতে কারো কোনো ক্ষতি যাতে না হয়, স্বয়ং তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। এমনও হয়েছে যে অনেক রাতে যেখানে হচ্ছে কি মানুষজন হাসপাতালের পাশে এরকম হয়েছে যে গান বাজনা হচ্ছিল বিভিন্ন অনুষ্ঠানের জন্য, সেই জায়গায় কিন্তু তাদেরকে শোকজ পর্যন্ত করা হয়েছে। যে আমরা চাই ছাত্র রাজনীতিটা হোক সাধারণ শিক্ষার্থীদের মনের রাজনীতি। সাধারণ শিক্ষার্থীরা যাতে মনে করতে পারে ছাত্রদল নেতা হচ্ছে তার ভাই। সাধারণ শিক্ষার্থীরা যাতে মনে করতে পারে ছাত্রদল নেত্রী হচ্ছে তার বোন। তো সে আস্থাটুকু থাকতে হবে। আর কেউ যদি ভাই বোন হয়, সে নিশ্চয়ই তার ভাই বোনকে কষ্ট দিবে না। সে চাবে যে ভাই বোনকে যাতে হেল্প করতে পারি। তো সেই জায়গাটায় ছাত্রদল চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভাই বোন হয়ে পাশে থাকার জন্য। আমি নিজেও দায়িত্ব পালন করেছি পাবনা, কুষ্টিয়া, মেহেরপুরে। পাবনা অ্যাডট কলেজে একটা কাউন্সিল হয়েছিল। এই কাউন্সিলে প্রায় ভোট দিয়েছে ২,০০০-এর উপর শিক্ষার্থী, এবং তাদের ভোটে তাদের আমরা নেতৃত্ব নির্বাচন করেছি। সেটা একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এটা কিন্তু আমরা করেছি এই ২৪-এর গণ অভ্যুত্থান কিন্তু পরবর্তী সময়ে। আমাদের যে ভালো রাজনীতির চর্চাগুলো অতীতেও ছিল, কিন্তু আপনি সেই জায়গায় আমরা কোনোদিন লেবাস ধরি নাই। আমরা প্রকাশ্যে বলেছি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এবং বাংলাদেশের মুক্তি বিএনপির মাধ্যমে সম্ভব। আমরা কোনোদিন কারো ছায়াতলে ছিলাম না। বিভিন্ন সংগঠন আমরা দেখি তারা ছাত্রলীগের ছায়াতলে ছিল, আবার গোপনে নাকি মেইনটেইন করে মেসেঞ্জারে যে বড় ভাই আমি কিন্তু আপনার হলের ছোট ভাই। তারাই নাকি আবার এখন শিবিরের নেতা, তারাই নাকি এখন ডাকসুর ভিপি। তো এগুলাও আমরা দেখি যে গোপনে যে মেইনটেইন করা যায়, এই শিক্ষা আমরা কোনোদিন শিখি নাই। ছাত্রদল প্রকাশ্য রাজনীতি করেছে। আমরা ধরেন ছাত্র সংসদগুলোতে আমরা কিছু জায়গায় আমাদের ফলাফল আশানুরূপ হয় নাই, কিন্তু এইটা মানে যে আমরা হারায় গেছি রাজনীতি থেকে তা না। আমাদের রাজনীতিটা ছিল নেগেটিভ থেকে আমরা শুরু করেছি। ক্যাম্পাসে আমাদের সাথে কেউ মিশলে তাকে হলে থাকতে দেওয়া হতো না। আমাদের পোস্টে লাইক করলে হল থেকে বের করে দেওয়া হতো। সেটা তো হলো কি, যারা শিবির করছে এরা তো আর কোনোদিন বুঝবে না, কারণ এরা করতো আগে লিগ। কিন্তু আমাদের যারা ছাত্রদল নেতারা, এরা কোনোদিন আপোষ করে নাই। আমাদের একজন কর্মী যে পরিমাণ স্যাক্রিফাইস করেছে, এই শিবিরের এখন যে বড় বড় নেতা দাবি করে, এরাও এত স্যাক্রিফাইস করে নাই। আর এরা ভাড়াটিয়া করে বিভিন্ন লোকজন নিয়ে আসে হায়ার করে। আমি যে ধরেন এমবিবিএস করেছি, এমডি করেছি, এফসিপিএস অধ্যয়নরত আছি, কিন্তু আমি কিন্তু এগুলো বিক্রি করব না। আমি মনে করি আমি আমার দলের জন্য, আমি আমার সংগঠনের জন্য আমি অ্যাসেট হব, সম্পদ হব। আমি কেন বোঝা হবো? এগুলো কেন বিক্রি করতে হবে? আর এরা দেখলাম যে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় বিদেশ থেকে হায়ার করে লোক নিয়ে আসতেছে, হায়ার করে লোক নিয়ে প্রমোট করতেছে যে জ্ঞানীদের সংগঠন শিবির, বুদ্ধিজীবীদের সংগঠন শিবির। আরে ভাই, আমরাও তো স্কুল কলেজে ভালো ছাত্র ছিলাম, তা আমরা কি এটা বারবার বলবো, মার্কেটিং করব? তা তো না। আমাদের দায়িত্ব রাষ্ট্রকে সার্ভ করা। আমি দেখব আমার মাধ্যমে কোনো অন্যায় যাতে না হয়। একটা ভালো ডাক্তারের সংজ্ঞা হচ্ছে সে রোগী মারবে না। সে বুঝবে ওষুধ যখন ওভারডোজ হবে সেটা যাতে বিষ যাতে না হয়। সে এতটুকু বুঝবে, তার এই নলেজটা থাকবে যে যখন সে রোগী মারবে না আর ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করতে হবে, তখন আমরা ভালো ডাক্তার বলে তাকে বলতে পারবো। তো এখন আপনি যখন ওভারডোজ দিবেন, আপনি হায়ার করে লোক নিয়ে আসবেন, তখন মানুষজন মনে করবে তাহলে তো রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। তো এ কারণেই আপনাদেরকে এই জাতীয় নির্বাচনে মানুষজন বর্জন করেছে। আর ছাত্র দলের মধ্যে আপনি দেখেন, এখন ছাত্র দলের একটা মহাসমুদ্র, অনেক বড় সংগঠন। কিছু কিছু আপনার নিউজ হয়েছে, অনেকগুলো ফ্রেমিংও হয়েছে। আমি যেমন পাবনাতে একটা ছোট্ট উদাহরণ দেই। ওইখানে একটা উপজেলায় এক ছাত্রদল নেতা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে হলো এক মেয়েকে ভাগিয়ে নিয়ে পালিয়ে বিয়ে করেছে, এবং তার বিরুদ্ধে হলো এই উঠায় নিয়ে মেয়ে হলো অপ্রাপ্তবয়স্ক। তো তার বাবা মামলা করেছে আমাদের ওই ছেলের নামে যে এই মেয়েকে জোরপূর্বক। পরে আমরা সাথে সাথে যখন এটা বলছে, মামলা হয়েছে, আমরা ওই ছেলেকে বহিষ্কার করছি। পরে জানা গেছে ওই ছেলে হচ্ছে ওই মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। দুজনেই মেয়ে পালাই গেছে। সানন্দে দুইজনে পালাইছে। দুইজনে পালাই কিন্তু গেছে। ফ্রেমিং কেন হয়েছে? ওই মেয়েটার বাবা হচ্ছে জামাত করে আর ছেলে করে ছাত্রদল।
তো ছাত্রদল করার কারণে এই ছেলে অলরেডি বহিষ্কার। এখন হাজারবার ব্যাখ্যা দিচ্ছে, মেয়ের স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু আমরা তারপরও চিন্তা করতেছি যে এই ছেলেটা আসলে যে বাবা মার অমতে করেছে, তো সেই বিষয়টা আমরা করা। কিন্তু ফ্রেমিংটা কোন লেভেলে যায়? একটা ছেলে পদ হারায় ফেলছে, একটা স্বাভাবিক ঘটনার কারণে পদ হারায় ফেলছে, মেয়ে সানন্দে গেছে, কিন্তু বাবা হলো করছে, ছেলের পদ চলে গেছে। এখন আপনি এই জায়গায় আপনি কি বলবেন? এই জন্য ফ্রেমিং, অজস্র ফ্রেমিং হয়েছে আমাদের ওই জায়গায়। তা আমি এখন নতুন কেন্দ্রীয় কমিটি বিষয় নিয়ে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে কিন্তু চারদিকে কিন্তু ব্যাপক গুঞ্জন চলছে এবং বর্তমান কমিটির সহ সভাপতি হিসেবে আপনি এবার নিজেকে শীর্ষ পদের দৌড়ে দেখছেন কিনা এবং আপনার প্রস্তুতি কতটুকু? আসলে কি, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ধরেন আমরা তো একসময় মানে মোটামুটি ভালো পড়ালেখা করার কারণে সারা বছরই পড়ালেখা করতাম। এমন না যে শুধু পরীক্ষার আগে পড়ালেখা। আর এমনও হয়েছে যে আমাদের ফ্রেন্ডরা অনেকে আছে না, ওই যে 'থ্রি ইডিয়টস' মুভির মতো, যে দুষ্টামি করে ফার্স্ট হওয়ার, যে ওই যে একটা ক্যারেক্টার থাকে বিভিন্ন ম্যাগাজিন ভিতরে দিয়ে ইন্টারাপ্ট করার চেষ্টা করে। তো আমাদের হচ্ছে প্রস্তুতির একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনার ধরেন প্রত্যেকটা পরীক্ষার ধাপ, আপনার ছোট, ছোট, যেমন আমাদের মেডিকেল সায়েন্সে একটা ছোট পরীক্ষা থাকে হলো আইটেম, তারপরে হয় কার্ড, তারপরে হয় টার্ম, তারপরে হয় প্রফেশনাল পরীক্ষা, ধারাবাহিকভাবে। তো আমরা তো ধারাবাহিকভাবে তৈরি হয়েছি। আজকে আমি যে ধরেন এই ডাক্তার আওয়াল তো একদিনে মানে আস্তে, 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 আস্তে ৪টা সেন্ট্রাল কমিটি পার করেছি। আমি যখন ধরেন ১ম সেন্ট্রাল কমিটিতে ঢুকি, সেই সময় থেকে আজকে তারও সময় পরিধি ১০ বছর হয়ে গেছে। তো সেন্ট্রাল রাজনীতির যে ধরনটা, এটা আজকে আমি একদিনে তৈরি হয় নাই। আমার নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নিজে ধারাবাহিকভাবেই ডাক্তার আওয়ালকে তৈরি করেছেন। ডাক্তার আওয়াল একদিনে তৈরি হয় নাই। তো এজন্য প্রস্তুতি আলাদা করে কি, যে যারা মোটামুটি একটু ভালো ছাত্র থাকে এরা কিন্তু সারা বছরই পড়ালেখা করে। এমনও হইছে যে আমাদের দেখতাম যে অনেকে মাঠে খেলাধুলা করত, আমরা একটু খেলাধুলা একটু কম করতাম। যে আমাদের ধরেন ওই দেখা গেল পড়ালেখা একটু বেশি করার কারণে আমাদের ধরেন ওয়েট গেইন হইছে অনেক সময়, যে এইসব কারণে আমরা ছোটবেলা থেকে একটু দেখা গেল যে পড়তে হবে, ভালো স্টুডেন্ট থাকা লাগবে, ফার্স্ট হওয়া লাগবে। ওই কারণে কিন্তু আমাদের বারবার এটা থাকতো। তো সেই জায়গায় আমরা ধারাবাহিকভাবে পড়ালেখা করার মতো ধারাবাহিকভাবে রাজনীতি করে এসেছি। আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার কোনো কিছু নাই। আমরা এমন হইছে মিছিল করেছি ভোরবেলা ৬টার সময়, ৬:৩০টার সময়, একদম আমাদের হরতালের অবরোধের প্রারম্ভে ৮:৩০টায় আবার ক্লাস করেছি। ওখান থেকে যেয়ে আবার প্রোগ্রাম করেছি। আবার ওই জায়গা থেকে পরের দিনের প্রোগ্রামের প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের একটা মনে হইতো যে আমাদের একটা রোবটিক জীবন ছিল। তবে লাইফে অনেক অ্যাডভেঞ্চার ছিল। আমাদের ধরেন এই রাজপথগুলাতে আমাদের মনে পড়ে বিদ্রোহের স্মৃতি, বিপ্লবের স্মৃতি। আপনাদের অফিসে যখন আসলাম, আমি কয়েকটা রাস্তাতে ঘুরে আসছি। আমাদের এখানে মিছিলের স্মৃতি আছে, আমাদের এখানে বিপ্লবের স্মৃতি আছে। কিন্তু আমাদের যারা এই জেনারেশনের ভাই বোনেরা আছে, অনেক অন্য সংগঠন করে, এদের তখনকার মনে পড়বে প্রেমের স্মৃতি, ভালোবাসার স্মৃতি। কিন্তু আমাদের মনে পড়ে ঠিকই হচ্ছে বিপ্লবের স্মৃতি, কারণ আমরা দেশটাকে ওন করতাম, ধারণ করতাম। এজন্য আলাদা করে যে এই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য আলাদা করে প্রিপারেশনের কোনো কিছু নাই। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনাকে আপনার কাজের মাধ্যমেই আমাদের নেতা জনাব তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন তাকে, সেই জায়গায় ধরেন এমন না ব্যক্তি হওয়া ইম্পর্টেন্ট না, কিন্তু সংগঠনকে হওয়া লাগবে বেস্ট। সংগঠনকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা এনশিওর করব, আমরা যেই নেতৃত্বের জায়গায় যাই। ছাত্রদলের ইতিহাসে কিন্তু দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের কিন্তু একচ্ছত্র আধিপত্য ছিল। আপনি যেহেতু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রতিনিধি, আপনার কি মনে হয় এবার ঢাবির বাইরের মেধাবী নেতৃত্বের মূল্যায়নের সময় এসেছে? এখন বিষয়টা হয়েছে কি, যে এখানে হলো কি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নাম ছিল কিন্তু বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ। আমি এই জন্য খুব প্রাউড ফিল করি যে আমাদের মানে যে বাংলাদেশের যে আইডল বলা যায়, শুধু এখানে তার জানা যায় যে পরিমাণ মানুষের ভালোবাসায় উনি সিক্ত হয়েছেন, এটা একটা মানুষের আসলে মানে জীবনের সবচেয়ে বড় পাওয়া থাকে, তার জানাজা সবচেয়ে বড় হবে। তো তার নামে একমাত্র প্রতিষ্ঠান ছিল বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ। সেই প্রতিষ্ঠান থেকে আমি পড়েছি, এটি আমার জন্য অত্যন্ত গর্বের। এটার নাম পরে ফ্যাসিস্ট লীগ পরিবর্তন করে দিছে শহীদ সোহরাওয়ার্দী। এটার নাম কিন্তু ছিল বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। তো সেখান থেকে ফ্যাসিস্ট লীগ, একজন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, আরেকজন ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। এখন আমি কেন পাক বন্ধু বলছি, ওরা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম রাখছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়ে দিছে। এটাও কিন্তু একটা হইলো কি, যে আমরা দেখলাম যে ওদের যে পাকিস্তান প্রেম, পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে মেডিকেল কলেজ, কিন্তু তাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পছন্দ হয় নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কেটে দিয়েছে। তো এখন বিষয়টা হলো কি,
অনেক সময় কি হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যে কেন্দ্রিক যে কমিটির কথা বললেন, আমাদের দেখা গেল যে মক্কা হচ্ছে আমরা যেখানে যাই, আমরা এই উমরা, হজ পালন করতে, মক্কা হচ্ছে আমাদের ধরেন রাজনীতির যেমন মক্কা আছে, আমাদের ধর্মীয় মক্কা যেটা, সেটা হলো সৌদি আরবে। তার বাইরেও কিন্তু মুসলমানের কিন্তু অভাব নাই। সারা বিশ্বে অনেক ভালো মুসলমান আছে। ধর্ম আরো বেশি পালন করে এরকম মুসলমানও আছে। কিন্তু আমরা যদি হজ বা উমরা করতে যাই তাইলে কিন্তু সব হচ্ছে আপনার ওই সৌদি আরবের ওই মক্কা কেন্দ্রিকই। তো আমাদের রাজনীতির সূতিকাগার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার নিজের সার্টিফিকেটও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমার কিন্তু সার্টিফিকেট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, বুয়েটে চান্স পেয়েছিলাম, মেডিকেলে মানে যেহেতু পড়েছি, তো সেই জায়গায় আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বডিরই অংশ। তো সেই জায়গায় হচ্ছে আমার সার্টিফিকেটে শুধু মেডিকেল কলেজের নাম লেখা, আর বাকিরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন হাউস তাদেরটা হলের নাম লেখা থাকে। এটা আমি নিজেকেও কখনো আলাদা মনে করি না। এখন বিষয়টা হয়েছে কি, আমাদের সকলের গার্জিয়ান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। আমাদের যে বর্তমান কেন্দ্রীয় কমিটি আছে 260 সদস্যের, এখানে কিন্তু সারা বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি আছে। আমি হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমাকে আমার নেতা জনাব তারেক রহমান মূল্যায়ন করেছেন। আমি এখানে যে ভাইস প্রেসিডেন্টের তালিকায় আমি প্রথম ব্যক্তি হিসাবে যে আছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে, এটা তো আমার নেতা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই আমাকে মূল্যায়ন করেছেন। আমরা কখনোই মনে করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হইলে কেউ বঞ্চিত হবে, কারণ আমাদের সকলের নেতাই হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক আপনি রহমান। 260 এর বিষয়ে যে জি কথাটি জি বললেন, এই বিষয়ে পদ পদায়ন নিয়ে কিন্তু আপনাদের অন্তর্গত অনেক রকমের সমালোচনা হয়েছে এবং অন্তর্কোন্দলও কিন্তু তখন তৈরি হয়েছিল। অনেকেরই হলো একটু অনেকেই আনপ্লেজেন্ট ছিল বিষয়টা নিয়ে। সে বিষয়ে যদি কিছু বলতেন। সবাইকে তো আর খুশি করা সম্ভব না। আমরা মাঝে দেখলাম যে কি যেন একটা পাখি ড্রেসের কারণে একজন আত্মহত্যা করছিল। একটা ঈদে দেখলাম যে একজন মনে হয় এরকম বাংলাদেশে মনে হয় একজন পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যা করছে। তো অনেকের কাছে মনে হইতে পারে একটা ড্রেসের জন্য আত্মহত্যা করতে পারে। কিন্তু একটা মানুষের হলো কি, ওই পাখি ড্রেসের মধ্যেই সবকিছু তার আনন্দ ছিল। সে হয়তোবা ওইটা পাইলেই খুশি হইতো। এজন্য অনেকে আছে, আপনি দেখেন ১০০ ডিগ্রি জ্বর নিয়ে, বা আপনি অনেক সময় ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ১০৪ ডিগ্রি, অনেকে আছে ১০৪ ডিগ্রি ১০৬ ডিগ্রি জ্বর নিয়ে ডেজার্টসে ঘুরে বেড়াচ্ছে। আরেকজন ১০০ ডিগ্রিতে অজ্ঞান হয়ে যাচ্ছে, সে বিছানায় পড়ে গেছে, তাকে দেখার জন্য লোক ডাকতেছে। এটা ডিপেন্ড করে ব্যক্তির উপর। ধর আমার ক্ষেত্রে মনে করি না আমার কোনো অপ্রাপ্তি আছে। আমার নেতা অনেক সময় কি, যে আমরা ধরেন সকলেই তো চেষ্টা করি প্রত্যেকের জায়গা থেকে যে আমরা যাতে নেতৃত্বের জায়গায় যাইতে পারি, মানে সাইনিং পাওয়ারের জায়গায় যাইতে পারি। কিন্তু সবসময় তো এটা হবে না। এজন্য হচ্ছে কি, আমাদের সন্তুষ্টির লেভেলটা, যে আমার নেতা জনাব তারেক রহমান যে জায়গায় দিবেন আমি সেই জায়গায় নিজেকে ফিট মনে করব। আবার অনেকে আছে মন খারাপ করতে পারে, সবার তো আর একরকম সাইকোলজি হয় না। মন খারাপটা স্বাভাবিক। অনেক সময় কি হয় যে আপনি পরীক্ষা ভালো দিচ্ছেন, আপনি নাম্বার কম পাইছেন, টিচারের উপর আপনি গালিগালাজ করবেন যে টিচার কেন, মনে হয় বউয়ের সাথে ঝগড়া করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, খাতা দেখছে দেখে মনে হয় আমাকে নাম্বার কম দিছে। তো এই জন্য ঝগড়ার কারণ আপনি আপনার মতো করে ব্যাখ্যা করবেন। তো এই জন্য হচ্ছে কি, একই ব্যক্তি দেখা গেল যে কেউ হচ্ছে কি মেনে নেওয়ার মন মানসিকতা থাকে, আর কেউ হলো মনে করে যে না, আমি এর থেকেও বেশি যোগ্য, বেশি প্রাপ্তি। কাউকে তো আপনি খুশি করতে পারবেন না। কেউ দেখা গেল আপনার এই যে ঈদের আগে আপনি কাউকে সালামি দিছেন, কেউ 50 টাকায় খুশি, আর কাউকে আপনি ৫,০০০ টাকা দিয়েও খুশি করতে পারবেন না। তো আপনার মনে হয় না যে এক্ষেত্রে ছাত্র দলে বা মানে সেই দলের মর্যাদাটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে আপনি মনে করেন এই না? জায়গায় হচ্ছে কি, আমাদের বড় সংগঠন, মহাসমুদ্র। আপনি দেখা গেছে যে শিবির যে মানে এখন যে আপনার শিবিরের কমিটিগুলো প্রকাশ পাচ্ছে, দেখা গেল আমি আমার পাশে বেডে যে থাকতো সে কি শিবির করতো কিনা আমি এটাই বলতে পারবো না। তো তাহলে সে কি এভাবে করতো? তাহলে সে কি ছাত্রলীগ করতো বা হলে থাকার জন্য ইয়া করতো। আমরা তো হল লাইফ তো আমরা ইয়া করতে পারিনি। তো আমরা যখন হলে ছিলাম, আমরা বিপরীত মতাদর্শের কারণে আমরা তো হল লাইফ তো আমরা পাই নাই। আমরা বিতাড়িত। আমরা সেই জায়গায়, কারণ আমাদেরকে তখন সহাবস্থানের কথা আমরা কেউ বলতেই পারি নাই। কারণ আমাদের স্বয়ং সর্বোচ্চ নেত্রী বেগম খালেদা জিয়াকেও তারা বিতাড়িত করতে দ্বিধাবোধ করে নাই। সেখানে আমরা তো অনেকটা নস্যি। তো সেই জায়গায় হচ্ছে যে আপনার যে নিজের মনের যে ক্ষোভ এবং বিদ্রোহ। অনেক একটা জায়গায় দেখলাম যে আপনার ইন্টার্নি হ্যাঁ, করতেও কিন্তু ইয়ে করা ইন্টার্নি হয়েছিল। করতে আমাকে ডিরেক্টর সরাসরি বলে দিছিল যে আওয়ালকে ইন্টার্নি করতে দেওয়া যাবে না। এখনো আমার ইন্টার্নির মনে হয় ৫০,০০০ টাকা এখনো মনে হয় রয়ে গেছে, ৫ মাসের বেতন। আমি এখনো মনে হয় উঠাইতে পারি নাই। তো কিন্তু এগুলাতে আমার কোনো আফসোস নাই।
আমি 50,000 টাকার বদলে 50,000 মানুষের ভালোবাসা পাইছি রাজনীতি করে, এটা আমার বড় প্রাপ্তি। তো এগুলা কিছু না, মানে এগুলা হচ্ছে বস্তুগত বিষয়। আর শিবিরের বিষয় যেটি শিবিরের বলছিলেন, শিবিরের বিষয় হচ্ছে আপনার সেই জায়গায় এরা হচ্ছে যেভাবে রাজনীতি করে, এদের হলো আইসবার্গের মতো। আপনি 12 বলছিলেন যাহালাও তাহাই কদু। জাহালাও তাহাই কদু হচ্ছে যে যাহা ছাত্রলীগ তাহাই শিবির। কারণ এটা এখন প্রমাণিত। কারণ না হলে হলে থাকা যায়, এটা তো বিরল ঘটনা। ওই সময় যারা ন্যূনতম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ওইটার পেজে লাইক করা আছে, তারা কেউ হলে থাকতে পারে নাই, শুধুমাত্র পেজে লাইক করা। আপনি তো নিজের ভাব প্রকাশ করবেন, মত প্রকাশ করবেন, সেটা তো আলাদা বিষয়। আর এইখানে হইলো কি যে শিবিরটা অনেক গিরগিটির মতো অনেকটা রং বদলায়, যে এদের যখন আসলে যে আসে যখন সেভাবেই রং যে আসে বদলায় তার এমন রং কিছু কি? বদলায় 100%। আপনার এই রং বদলানো হচ্ছে কি, মানে বিচিত্র আছে না, যে একটা মনে হয় যে অভিনেতা অভিনেত্রীর মতো এক এক সিনেমায় এক এক চরিত্রে অভিনয় করে। আমার কাছে মনে হয় যারা এক একজন অভিনেতা অভিনেত্রী, তারা যে কোনো সময় যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে। আপনি কি মনে করেন যে তারা তাদের মতাদর্শ এখনো পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরতে পারেনি বা তুলে ধরতে চাচ্ছে না? আপনি কি বিষয়টা কিছুটা এমন মনে করেন? আমার কাছে মনে হয় কি, ইয়েতে হইলো আমরা খুব অল্প মানে কিছু মুভি দেখছি যেগুলো আমাদের অনেক সময় করতে সুবিধা হয়, বলতে সুবিধা হয়। যেমন আমির খানের পিকে নামে একটা মুভিতে দেখতাম, সে কি করতো, নিজে যাতে চর বাঁচানোর জন্য তাদের ভগবানের ছবি গালের মধ্যে স্টিকার গালে লাগায় লাগায় রাখতো রাখতো। যাতে চর না খায়। তো এখন আমার মনে হয় তারা কোনো সময় শেখ মুজিবের ছবি গালে লাগায় রাখে যাতে চর না খায়, আবার কোনো সময় দেখা গেল নিজামীর ছবি লাগায় রাখে যাতে চর না খায়। তো এরকম এক এক সময় এক একজনের ছবি লাগায় রাখে। এখনকার ছবি লাগিয়ে রাখে। এখন হচ্ছে তারা মনে হয় মানে আমার কাছে ধারণা, এখন এই যে 24-এর গণ অভ্যুত্থানকে বিক্রি করার কোনো যদি ছবি থাকে, তারা ওইটা লাগায় রাখছে যাতে চর না খায়। কারণ তাদের যে আন্দোলনের সাসপিশাস ভূমিকা ছিল তাদের, তারা 24-এর গণ অভ্যুত্থানে তারা বলে তারা কিন্তু অগ্রগামী ছিল, কিন্তু ছবি দেখাইতে পারে না। তারা বলে তারা নেতৃত্ব দিছে, কিন্তু প্রকাশ্য কোনো এভিডেন্স নাই। তো আমার যেটা ধারণা, তাদের দুই ধরনের একটা উদ্দেশ্য ছিল। দেশ স্বাধীন হইলে, মানে দেশ স্বাধীন মানে কি, 24-এর গণ অভ্যুত্থান সফল হইলে তারা এটাকে কিভাবে বিক্রি করবে ওই ইন্টেনশনে ছিল। আর যদি ফেইলড হইতো, তারা আবার ঠিকই কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে আবার মা বলে তার কোলে যেয়ে উঠতো, তার ছায়াতলে যাইতো, তার ওই সে আঁচলের তলায় আবার তারা সেফ সাইডে থাকতে পারতো। তো তাদের দুই ধরনের পলিসি থাকে। একটা হইলো জিতলে ওই যে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, তারা হইলো এটাতে বিশ্বাসী। দেখা গেলো পড়ালেখা করাটাই ফার্স্ট হয়ে গেছে, তো তারা হলো এই নীতিতে বিশ্বাসী। তো এখন এইভাবে যে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, এই রাজনীতি আমরা কখনো শিখি নাই। আমরা চাই 100% মানে কন্ট্রিবিউশন, আর সেলিব্রেশনের প্রয়োজন নাই। কারণ আমরা ভালো করলে দেশের মানুষই আমাদেরকে ভালো বলবে, এনে সেলিব্রেশন করার কোনো কিছু নাই। সম্প্রতি একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে নতুন কমিটিতে শিবির সংশ্লিষ্টতা বা অনুপ্রবেশকারী ঠেকাতে বিশেষ নজরদারি করা হচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এখন এটা হইলো কি যে আগেকার দিনে ওই যে চাল পরা খাওয়াইতো, তারপরে বিভিন্ন হইলো কি যে মানে টেকনিক অবলম্বন করতো। এরকম কোনো টেকনিক আছে কিনা যে শিবির ধরার কোনো যন্ত্র যদি আবিষ্কার করা যাইতো। কারণ এখানে হচ্ছে কি তাদের যে চরিত্র, এই চরিত্র খুবই শ্বাসপিশাস। আপনি দেখেন যে এদের চরিত্র খুব দিনের বেলা রং বদলায়, রাতের বেলা রং বদলায়, মানুষ প্রতিনিয়ত বদলায়। এর আদর্শ উদাহরণ হচ্ছে শিবির। কারণ এদের কোনো কথাবার্তার কোনো কিছু ঠিক নাই। কারণ এরা সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। আপনার দেখা গেল এরা সকালে কাউকে বলতেছে যে হলো তোকে নিয়ে আমি হলো ইয়েতে ফাইট দেব সর্বোচ্চ, তোর জন্য আমি সবকিছু করব। রাতের বেলা বলতেছে আমি তোমাকে চিনি না। তো এখন এই হলো সমস্যা, যে তাদের এই জায়গাগুলায় যে সমস্যাগুলা, সেটা হলো কি সর্ট আউট করা খুব টাফ। কারণ এরা হচ্ছে কি যে মানে আমরা ওই যে ওসামা বিন লাদেনের যে খোঁজার জন্য ইউএসএ যেরকম করছিল, যে এই জায়গায় যে চিরুনি অভিযান, তো আমরা মনে হয় চিরুনি অভিযান করেও এদেরকে পাওয়া খুব কষ্টকর। এদের কিছু উদাহরণ আছে। এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা আশপাশে যারা পড়তো, সে সময় তারা কি করত, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মে শিবিরের বীজ বপন করার জন্য তারা নিজেদের আশপাশে বিয়ে করে ফেলতো। সেই তাদেরকে দিয়ে এখন যারা এই জেনারেশন আসতেছে, অনেকের নাকি আগে তাদের মানে আগে যাদের বাবা মা এরা নাকি শিবির ব্যাকগ্রাউন্ডের, এরা আশপাশে নিজেদের লোকজন বাড়ানোর জন্য এদেরকে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে, যাতে তারা চট্টগ্রামেও, রাজশাহীতেও, তো এরকম কয়েকটা জায়গায় তারা যেভাবে এভাবে করে। এখন যাকে বিয়ে করলো যেই ভদ্রমহিলা, সে জানে না যে মানে তার জামাই কি করে। এখন একটা মহিলা যখন হলো দেখবে যে তার ছেলেও বড় হয়ে গেছে, তখন ছেলে এখন মাকে বুঝাচ্ছে
যে তুমি হইলো কি কোরআন শরীফ ছুঁয়ে বলো যে তুমি হইলো জামাতরে ভোট দিবা। এরকম ঘটনাও ঘটছে। এবার শুনলাম আমরা বিভিন্ন জায়গায় যে ছেলে আর বাবা মিলে মাকে ফোর্স করতেছে। তাহলে এই বীজ আপনার কবে বপন করা হয়েছিল? তো আপনি কিভাবে সর্ট আউট করবেন? একটা হাজব্যান্ড ওয়াইফ জানে না জামাই হলো জামাত করে বা শিবির করতো। তো আপনি এইটারে কিভাবে, এমন কোনো মেশিন আবিষ্কার করা দরকার বা গবেষণা করা দরকার। এটা ইউএসেরও যদি ফার্স্ট অল কান্ট্রিরও সায়েন্টিস্ট হয়, ইউরোপেরও সায়েন্টিস্ট হয়, এরাও ব্যর্থ হয়ে যাবে যে শিবির খোঁজার কোনো যন্ত্র আছে কিনা। তবে আমাদের চেষ্টা থাকবে যে শিবিরের এদের যারা ছাত্রলীগের সাথে অ্যাটাচ ছিল এদেরকে সর্ট আউট করা। বেশিরভাগই যারা ছাত্রলীগ করা এখন নতুন করে যে চোরের মার বড় গলা, এরকম দেখবেন যাদের গলার আওয়াজ বেশি তাদেরকে ধরে নেওয়া যায় এরা শিবিরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে। আপনি এই কথাটা মানে কাউকে কি উদ্দেশ্য করে বললেন? হইতে পারে, কারণ এখন হচ্ছে কি, এখন বললে তো মিলে যায়। কারণ এদের হইলো কি যে এখন দেখলাম যে অনেকেই পার্লামেন্টে যেও ৭২-এর সংবিধান বা বিভিন্ন কিছু নিয়ে কথা বলতেছে। এখন ৭২-এর সংবিধান যারা ৭১-এ পরাজয় বরণ করেছে, তাহলে ৭২-এর সংবিধান তো তাদের পরাজয়ের ইতিহাস। তারা তো নিশ্চয়ই ওটাতে খুশি হবে না। আজকে জুলাই সনদ হচ্ছে আওয়ামী লীগের, ফ্যাসিস্ট লীগের পরাজয়ের ইতিহাস। এখন কোনো দিন যদি আওয়ামী লীগ আসে তাহলে তারা তখন বলবে এই জুলাই সনদ ছুঁড়ে ফেলে দাও, জুলাই সনদ আমরা মানব না। তো সেটা তো খুবই স্বাভাবিক বিষয়। এখন যারা এখন পার্লামেন্টে বলতেছে ৭২ এটা ছুঁড়ে ফেলে দাও, মানব না, তো আবার যারা আওয়ামী লীগও ভবিষ্যতে আসলে এরাও তখন বলবে জুলাই সনদ আমরা মানি না, ছুঁড়ে ফেলে তাহলে দাও। ছাত্র দলের নতুন কমিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কোনটি হবে বলে আপনি মনে করেন? আসলে সাধারণ শিক্ষার্থীরা যে ট্রমার মধ্যে ছিল, তারা মনে করতো যে ক্যাম্পাসে ফ্রি খাওয়া, তারপরে হচ্ছে ইফটিজিং করা, মাদকের আখড়া, এগুলা খুব স্বাভাবিক এবং এগুলাই ছিল রাজনীতির অংশ। ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য ছাত্রলীগ হচ্ছে সরাসরি দায়ী। সকল খারাপের নষ্টের গোড়া হচ্ছে এই নিষিদ্ধ ছাত্রলীগ। তারা এগুলোকে পেট্রোনাইজ করত, যে ওই জায়গায় যে রাজনীতি করলে একটু মাগনা খাওয়া যাবে, পাশ করা যাবে, শিক্ষক হওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, এইসব কারণে রাজনীতি করত। কিন্তু এখন আমরা ছাত্রদলের রাজনীতিতে যারা আসবে তাদেরকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই, এরকম ফ্রি খাওয়ার রাজনীতি আপনার কোনো দিন আসবে না। আর আপনি কোনো দিনই পরীক্ষায় পাশের জন্য, এক্সট্রা ফেভার পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, এগুলোর জন্য আপনার রাজনীতিতে আসার দরকার নাই। ছাত্রদলে আমাদের যারা আছে সকলেই স্যাক্রিফাইসিং মনোভাবে আছে। আমি নিজে খাবার কম খাবো, কিন্তু আমি নিজে চাবো যে আমার পাশের ভাইটা যাতে সমান খাবার পায়। যে আমি নিজে ধরেন কোনো জায়গায়, যে আমি নিজে কোনো জায়গায় দায়িত্বশীল ব্যক্তি, আমাকে সেই দিনে যে মাঝে তখন আমাদেরকে সবাই সমাদর করার জন্য আমার একটু বাড়ায় দিল যে ২টা মিষ্টি খান ভাই, অন্য কারো দেখলাম খাবার পাইলো না। আমি বললাম আমাদের দরকার নাই, বাকিরা যারা আছে সাধারণ শিক্ষার্থীদের তোমরা বিলি করে দাও। এটাই হওয়া উচিত ছাত্র রাজনীতি, যে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা যাতে ঠিক থাকে। আমাদের বোনেরা অনেক জায়গায় তাদের ভালো ওয়াশরুম নাই। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওই ওয়াশরুম আমি নিজে যেয়ে দেখলাম যে ওই জায়গায় গেলে ভালো কেউ, সুস্থ কেউ অসুস্থ হয়ে যাবে। সেটা আপনি নিজেও চাবেন না যে আপনার শত্রু এরকম ওয়াশরুম ইউজ করুক। আপনি হসপিটালগুলোতে দেখবেন ওই ওয়াশরুমগুলোতে রোগীর লোক ওইখানে তাকে ভিজিট করতে গেছে, ওই ওয়াশরুমে গিয়ে সেও রোগী হয়ে যাবে। তো এরকম তো আমরা চাবো না। আমরা চাই আমাদের সুবিধাগুলো আদায় করার জন্য রাষ্ট্র আমাদেরকে যেগুলা দেয় সেগুলা যাতে, এটা আমার অধিকার, প্রত্যেকে যার যার অধিকার ভোগ করবে। প্রত্যেকের জন্য তো বাজেট থাকে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি হবে এনরিচ, আগেকার মতো লাইব্রেরি না, সেখানে মুজিব বন্দনা আর হাসিনা বন্দনার লাইব্রেরি না। এই লাইব্রেরি হবে সত্যিকার অর্থে আমরা যাতে বাংলাদেশ সম্বন্ধে জানতে পারি। তাহলে আপনি যদি শীর্ষ নেতৃত্বে আসেন তবে ছাত্র দলের বর্তমান ইমেজে কি ধরনের পরিবর্তন আপনি আনতে চাবেন? এটা হলো কি যে দায়িত্ব, তো এটা হচ্ছে কি আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক যদি মনে করেন আমি সেটার জন্য যোগ্য, তো সেই জায়গায় আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু পলিসি আছে যেগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব। যেমন আমাদের অনেকে মনে করতো যে ক্লাস টাইমে যে আমাদের প্রোগ্রামগুলো হয় অনেক সময় যে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, তো আমরা চেষ্টা করব প্রোগ্রামগুলো আমরা আমাদের ব্রেক টাইমে রাখবো। স্বাভাবিক বিষয়, প্রত্যেকটা ক্লাস আওয়ারের বাইরে একটা থাকে, ব্রেক টাইম থাকে। ধরলাম 11টা থেকে 11:30 ব্রেক টাইম। আমরা 15 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো শেষ করার চেষ্টা করব, যাতে কারো কোনো কিছু হ্যাম্পার না হয়। প্রতিদিন তো আর প্রোগ্রাম থাকবে না। যে প্রোগ্রামটা রাজনৈতিকভাবে সচেতন করা দরকার, সংক্ষিপ্ত কিন্তু ফলপ্রসূ, সেটা আমাদের মনে রাখতে হবে। আবার আমি যেহেতু একটা জিনিস আমাদের প্ল্যানিং আছে, সেটা হইলো যে ব্লাড গ্রুপিং করা। সারা বাংলাদেশে যারা আমাদের ছাত্র দল করে এদের একটা ব্লাড গ্রুপিংয়ের একটা সেন্ট্রাল একটা আমরা লিস্ট করব।
সেই জায়গায় প্রত্যেকের ব্লাড গ্রুপটা যদি আমার জানা থাকে, তাহলে কি হবে, দুইটা সুবিধা। এক হচ্ছে কারো কোনো বিপদ আপদ হইল আমরা তাহলে তার পাশে দাঁড়াইতে পারবো। সে এমন না যে দলীয় লোকের পাশে আমরা দাঁড়াবো, সাধারণ হোক দলীয় হোক সবার পাশেই যার যখন ব্লাডের প্রয়োজন হবে আমরা দাঁড়াইতে পারবো। আরেকটা বিষয় হলো, যে ব্লাড দিবে সে মাদকাসক্ত হওয়ার সুযোগ নাই। কারণ আমরা যদি এটা এনশিওর করতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার যে আমাদের পরিকল্পনা, সেটার দিকে আমরা এগিয়ে যাব। এবং আমাদের নেতা কর্মীরাও এখানে মাদকের বাইরে থাকবে, কারণ ব্লাড তার রেগুলার দিতে হবে। সে যখন নিজের আত্মীয়কে ব্লাড দেওয়ার জন্য রিফিউজ করবে, তখনই আমরা বুঝবো যে তার মধ্যে গন্ডগোল আছে। আমরা সেই জায়গাগুলোতে চেষ্টা করব যে আমরা কিভাবে একটা আদর্শ ছাত্র রাজনীতি কি হওয়া উচিত। সবার মনের ভিতরে একটা সাইকোলজি থাকে, ব্যাক বেঞ্চাররা মনে হয় খালি রাজনীতি করে, এই ধারা আমাদেরকে দূর করতে হবে। আমাদেরকে প্রমোট করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমাদের এখন ফার্স্ট লেডি বলে অনেকে, আমাদের প্রধানমন্ত্রীর সহধর্মিণী, উনি নিজেও ঢাকা মেডিকেলের শিক্ষার্থী ছিলেন। আমাদের ব্যারিস্টার জায়মা রহমান, উনি নিজেও ব্যারিস্টারি পড়েছেন লন্ডন থেকে। তো আমাদেরকে প্রমোট করতে হবে যে আমাদের নেতা নেত্রী বাকিরা তাদের কি উজ্জ্বল ক্যারিয়ার ছিল, তাদের যে উজ্জ্বল মানুষের কাছে ঈর্ষণীয় ক্যারিয়ার, অনেকে অক্সফোর্ড থেকে পড়ালেখা করেছেন, আমাদের দল থেকে এমপি হয়েছে, এগুলোকে আমাদের প্রমোট করতে হবে। আমাদের মানুষকে মনে করাতে হবে মেধাবীরাই রাজনীতি করার জন্য যোগ্য, এবং সকলেই যার যার মেধাকে যাতে কাজে লাগাইতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। তৌহিদুর রহমান আওয়াল, ধন্যবাদ আপনাকে প্রশ্নোত্তরের আজকের পর্বে আমাদেরকে গ্রিন টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের আমন্ত্রণে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ আপনাকে।